TVN24 নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি ইহসান জুয়েল। উইসকনসিনের রেসিন সিটিতে মঙ্গলবার নির্বাচনী প্রচারণা চালান সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি নানা বিষয়ে কথা বলেছেন, সেগুলো নিয়ে আলোচনা করব। আরও কথা বলবো চায়নার তৈরি এআই চিপ বা সেমিকন্ডাক্টর না নিতে বন্ধু রাষ্ট্র জাপান ও নেদারল্যান্ডসের প্রতি আহ্বান জানিয়েছেন আমেরিকা। এবার লেবাননে হামলার জন্য অনুমোদন দিয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস IDF। এদিকে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলি কর্তৃপক্ষকে দায়ী করেছে জাতিসংঘের উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক তদন্ত কমিশন। এবং নর্থ কোরিয়া সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আলোচনায় অংশ নিতে আজকের আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে যুক্ত আছেন দুজন অতিথি, সিনিয়র সাংবাদিক সৈয়দ মাহমুদুল্লাহ এবং আমাদের সাথে যুক্ত হবেন অধ্যাপক ডক্টর মুনির মুস্তফা আলী, যিনি সাউদার্ন ইউনিভার্সিটি ব্যাটন রুজ লুইজিয়ানার অধ্যাপক। আমরা শুরুতে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি প্রেসিডেন্ট জো বাইডেনের অযোগ্যতার কারণে বিশ্ব দরবারে আমেরিকার অবস্থান খারাপ হয়েছে এবং দেশকে অপমানিত হতে হচ্ছে। উইসকনসিনের রেজিন সিটিতে নির্বাচনী প্রচার সমাবেশে রিপাবলিকান এই প্রেসিডেন্ট প্রার্থী বলেছেন বাইডেন প্রশাসনের কারণে দেশে মূল্যস্ফীতি সংকট সৃষ্টি ও সীমান্ত অরক্ষিত হয়ে পড়েছে। মধ্যপ্রাচ্য সংকট থেকে শুরু করে রাশিয়া, চায়না ও ইরাকের মতো দেশগুলোর নেতিবাচক প্রভাবের জন্য বাইডেন প্রশাসনের দুর্বল পররাষ্ট্রনীতিকে দায়ী করেন ট্রাম্প। তার ভাষ্য মতে বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট বাইডেন। আমরা এই বিষয়টি নিয়ে সৈয়দ মাহমুদুল্লাহ আপনার কাছে শুরুতে যে বিষয়টি জানতে চাইব সেটি হলো গতকালকেই প্রেসিডেন্ট জো বাইডেন তার এক্সিকিউটিভ অর্ডারে 500,000 মানুষকে যারা বৈবাহিক সূত্রে 10 বছর ধরে আমেরিকা অবস্থান করছেন তাদেরকে বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছেন এবং এরই প্রেক্ষিতে কিন্তু ট্রাম্প এই রিঅ্যাকশনটা দিয়েছেন। আপনি প্রেসিডেন্ট জো বাইডেনের এই ঘোষণাকে কিভাবে দেখছেন? এটা একটা পজিটিভ ঘোষণা এবং এটা নির্বাচনের পরিপ্রেক্ষিতে তার পক্ষে সমর্থন নিশ্চয়ই বাড়ানোর জন্য, বিশেষ করে ল্যাটিনোদের ভিতরে এবং তৃতীয় বিশ্বতে মূলত দক্ষিণ আমেরিকা থেকে যারা আসে তাদের ভিতরে। এই যে 5 লক্ষ লোকের কথা বললেন, স্পাউস, স্বামী বা স্ত্রী, এটা হচ্ছে যারা কমপক্ষে 10 বছর যুক্তরাষ্ট্রে আছে কিন্তু তাদের হাজবেন্ড বা স্ত্রী যুক্তরাষ্ট্রের বৈধ বাসিন্দা। বৈধ বাসিন্দাদের অবৈধভাবে বসবাসকারী কমপক্ষে 10 বছর পর্যন্ত এই দেশে বসবাসকারীদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এই ধরনেরই আর একটা, তিনি যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন প্রেসিডেন্ট ওবামার আমলে করা হয়েছিল ঢাকা, সেটা হচ্ছে ডিমার্সের কিজন, সেটা হচ্ছে মানে শিশু এবং কিশোর অবস্থা যারা মা বাবার সাথে যুক্তরাষ্ট্রে এসেছিল তাদের অবৈধ স্ট্যাটাস মানে তাৎক্ষণিকভাবে চেঞ্জ না করে দিয়ে তাদেরকে যুক্তরাষ্ট্রে থাকার বৈধতা দেওয়া এবং কাজ করার পারমিশন দেওয়া। এখনো পর্যন্ত তাদের নিয়ে টানা হেঁচড়া চলছে, কিন্তু কথা হচ্ছে সেইটা একটা বিরাট, তাতে বিপুল সংখ্যক লোক, সম্ভবত 1 মিলিয়নের বেশি উপকৃত হয়েছিল। এইটাও তাই, এইটা মানে এই 500,000 5 লক্ষ লোক উপকৃত হবে, এটা উল্লেখযোগ্য ঘোষণা। কিন্তু এইটাকে কেন্দ্র করেই কেবল তা না, মোটামুটি দক্ষিণ সীমান্তে দিয়ে গত 2 বছর পর্যন্ত 3 বছর পর্যন্ত বিপুল হারে যে আশ্রয় প্রার্থী যুক্তরাষ্ট্রে আসে, সেই স্রোত গত কয়েক মাসে প্রচন্ডভাবে বেড়েছিল। সেটাকে মানে ইস্যু করে, সেটাকে মূলধন করে, পুঁজি করে যুক্তরাষ্ট্রের জনগণকে খেপিয়ে দেওয়ার জন্য যে অবারিত হারে বিদেশিদেরকে, ইলিগাল লোকদেরকে যুক্তরাষ্ট্রে আসতে দেওয়া হচ্ছে, এইটা ট্রাম্প, প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় ব্যবহারের চেষ্টা করছেন। তিনি আর একটা কথা বলেছেন যেটা কোনো সত্যতা নেই, যেটা হচ্ছে কেবলমাত্র, এর আগে তিনি বলছিলেন মেক্সিকো থেকে বা দক্ষিণ আমেরিকার 2-4টি দেশ থেকে, এখন তিনি বলছেন পৃথিবীর সমস্ত দেশ থেকে, বিভিন্ন দেশ থেকে জেল খালি করে যুক্তরাষ্ট্রে সব ক্রিমিনালদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এর আগে তিনি বলেছিলেন আগের নির্বাচনের সময় যে ধর্ষক, মানে খুনি এবং অপরাধীদেরকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ আমেরিকা বিশেষ করে মেক্সিকো থেকে পাঠানো হচ্ছিল। তো এই হচ্ছে বক্তব্য, এটা নির্বাচনী প্রচারণা। কিন্তু দেখা যাচ্ছে যে এইটার মানে গুরুত্ব আছে তার জন্য, কারণ যুক্তরাষ্ট্রের জনগণের একটা উল্লেখযোগ্য অংশ, বেশিরভাগ মানে মেজরিটি বাইডেনের ইমিগ্রেশন
নীতি এবং এই যে অবারিত লোক যে আসতে দেওয়া ইত্যাদি নিয়ে বাইডেনের উপরে তারা অসন্তুষ্ট। তারা মনে করছেন বাইডেনের চাইতে ট্রাম্প অনেক বেশি মানে কঠোর ছিলেন ব্যাপারে। সাম্প্রতিককালে ইন্টারেস্টিং ব্যাপার, ট্রাম্পেরই আমলের একটা কড়াকড়ি করা সীমান্তে আসার ব্যাপারে সেই কড়াকড়িটা আরোপের চেষ্টা করেছেন বাইডেন, এবং তিনি মাত্র সম্ভবত 2-1 সপ্তাহ আগে একটা নির্দেশ জারি করেছেন যে একটা সার্টেন নাম্বার ক্রস করলে কোনো এক সপ্তাহে তখন সেখানে সীমান্ত বন্ধ করে দেওয়া হবে, যাতে অবারিতভাবে আসা বন্ধ রাখা হয়। আবার সেটা যখন ওই কোটার ওই ফিগারের নিচে নামানো পর্যন্ত, ফলে কড়াকড়ি তিনি করার চেষ্টা করছেন এবং প্রচুর সংখ্যক লোককে মানে ডিপোর্ট করা হচ্ছেও, কিন্তু এই ফিগারটি আরো বাড়ানোর জন্য চেষ্টা হচ্ছে। ফলে মানে ওভারঅল যেটা ট্রাম্পের ব্যাপারটি গুরুত্ব দেব আমরা শুধুমাত্র এই কারণে যে জনগণের ভিতরে এটা সমর্থন সম্ভবত ভালো পাবেন তিনি। আদারওয়াইজ এটা পিওর অ্যান্ড সিম্পল তিনি অনেক অসত্যতার আশ্রয় নিয়েছেন, এবং জো বাইডেন সম্পর্কে একজন ক্ষমতাসীন প্রেসিডেন্ট, তাকে ক্রুকেড ইত্যাদি গালমন্দ অত্যন্ত মানে নিম্ন ভাষায় হীন ভাষায় তিনি গালমন্দ করে তার সম্পর্কে বলেছেন, এবং বলেছেন তার দ্বারা যুক্তরাষ্ট্র প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত, এই দেশ ক্ষতিগ্রস্ত ইত্যাদি। আর তৃতীয় বিশ্বযুদ্ধের ব্যাপার যেটা তিনি বলেছেন, সেটা আরেক ব্যাপার। সেটা হচ্ছে মানে ইউক্রেনকে কেন্দ্র করে তিনি রাশিয়ার প্রেসিডেন্টের বেশ অনুরক্ত ব্যক্তি বলে ট্রাম্প অনেকে মনে করেন, এবং সেই কারণে তিনি ক্ষমতা আসলে এটা ঠিক যে ইউক্রেনের যুদ্ধ তিনি দ্রুত থামিয়ে দেবেন, এই ব্যাপারে ভরসা করা যায়। কিন্তু ওইটাকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যেতে পারে এমন একটা আশঙ্কা কোনো মহল থেকে প্রকাশ করা হচ্ছে। তার বক্তব্য দ্বারা সেই আশঙ্কাটাকে আরো প্রবলতর করা হলো। অর্থাৎ ট্রাম্প রাজনৈতিক সমাবেশে যে বক্তব্যগুলো দিয়েছেন সেখানে রাজনীতি বেশি প্রাধান্য পাবে, তিনি রাজনৈতিক বক্তব্য দেবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু যদি আমরা ফ্যাক্টের কথা চিন্তা করি, সেটা হলো যে যখন ট্রাম্প বলছিলেন তিনি ক্ষমতা আসলে 10 মিলিয়ন মানুষকে ডিপোর্ট করবেন, তার বিপরীতে এসে পাল্টা ট্রাম্প কার্ড খেললেন কিনা প্রেসিডেন্ট বাইডেন, যে তিনি 1/2 মিলিয়ন মানুষকে বৈধতা দিয়ে দিলেন। অর্থাৎ ট্রাম্পের বিপরীতে গিয়ে তিনি উল্টো অবস্থান নিচ্ছেন কিনা। হ্যাঁ, এটা একটা একেবারে স্মল ফিগার, এরা অলরেডি যুক্তরাষ্ট্রের ভিতরে আছে। আর হচ্ছে যে উনি ডিপোর্ট করবেন বলেছেন, প্রতি মাসে 1 মিলিয়ন করে ডিপোর্ট করবেন, আমি যদি রং না হই। এইটা একটা আউটরেজিয়াস ফিগার। ওইটা করতে পারবেন কিনা, সেটা করতে হলে মানে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের যে সরকারের বাজেট অনেক বাড়াতে হবে, ইমিগ্রেশন ডিপার্টমেন্টে অনেক বেশি জনবল নিয়োগ করতে হবে, এবং সেটার জন্য বাইডেন সে চেষ্টা করেছিলেন মাত্র গত মাসের আগের মাসে, কিন্তু রিপাবলিকানরা সেনেটে এবং হাউসে কোথাও তাকে মানে অতিরিক্ত বাজেট দিতে রাজি হননি ওই কড়াকড়ি আরোপের ব্যাপারে তার সাথে। সেখানেও তারা পলিটিক্স করেছেন। ট্রাম্প বলেছিলেন যে এইটার বাইডেন যে সমস্ত তোমাদের থেকে চাচ্ছে এগুলো তাকে অ্যাপ্রুভ করবে না, করলে তার ক্রেডিটটা সে নিয়ে নেবে। ফলে সমালোচনা তিনি করছেন, কিন্তু বাইডেন যখন কিছু কড়াকড়ি আরোপ করতে চাচ্ছেন সেই ব্যাপারে আবার অসহযোগিতা করার জন্য তার দলকে নির্দেশ দিয়েছেন। এটা অন রেকর্ড, এটা এমন না যে গোপনে বলেছেন, এটা যে কোনো লোক গুগল করলেই দেখতে পারবেন তিনি কি বলেছেন। অর্থাৎ তিনি মুখে বলছেন, কিন্তু যখন বাইডেন সেটা কার্যত করতে চাইছেন সেখানে আবার বাধা তৈরি করছেন। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন অধ্যাপক ডক্টর মনির মুস্তফা আলী। আমরা একটু তার কাছে জানতে চাইবো, সেটা হলো আমরা কথা বলছিলাম বাইডেন যে এক্সিকিউটিভ অর্ডারটি দিয়েছেন 500,000 মানুষকে বৈধতা দেওয়ার, বৈবাহিক সূত্রে যারা 10 বছর ধরে আমেরিকা অবস্থান করছেন তাদের। আমি আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটা হলো যে এটা আসলে রাজনীতিতে বাইডেনকে কোনো সুবিধা দেবে কিনা, বিশেষ করে সামনে যেহেতু নির্বাচন রয়েছে, নির্বাচনের ঠিক আগে আগে যখন এই ধরনের ঘোষণাগুলো দেয়া হয় সেটি কি আসলে তার ভোট ব্যাংক বাড়াবে কিনা? ভোট ব্যাংক যেটা ট্রাম্প বলছে যে এদেরকে দিচ্ছে কারণ এদেরকে রেজিস্ট্রি করে এদেরকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে। আসলে ব্যাপারটা তো তা না, এরা তো ভোট দেওয়ার সুযোগ পাবে না। এদের সেই সিটিজেনশিপ না হওয়া পর্যন্ত এরা তো আর ভোটার হতে পারবে না। এটা তো আসলে ব্যাপারটা হলো ট্রাম্প তো সত্য কথা কখনো বলে না, তার তো প্রত্যেকটা কথার মধ্যে একটা মিথ্যা থেকে যায়। সেই মিথ্যাটা তার সাপোর্টাররা বুঝতে পারে না, নাকি আমি জানি না, তারা বুঝতে পেরেও কি বুঝতে চায় না সেটা আমি ঠিক জানি না। আপনি যে ওই যে বাইডেনের যে ইয়েটার কথা বললেন, মোহাম্মদুল্লাহ ভাই বললেন যেটা, যে সে
এই সে বর্ডার কন্ট্রোল করার জন্য যে একটা লেজিসলেশন করতে চেয়েছিল, সেটাকে সে বাধাগ্রস্ত করেছে। এটাকে আমরা কিন্তু বাইডেনের লেজিসলেশন হিসেবে যদি আইডেন্টিফাই, সেটা কিন্তু ভুল হবে। এটা কিন্তু হয়েছিল আপনার মানে কংগ্রেশনাল একটা হয়েছিল, একটা টিম হয়েছিল, যে টিমটা হয়েছিল কিছু সংখ্যক ডেমোক্র্যাট এবং কিছু সংখ্যক আপনার রিপাবলিকান, এবং তাদের সমঝোতায় কিন্তু এটা হয়েছিল। এবং যে সমস্ত রিপাবলিকানরা ওই কমিটিতে ছিল, তারা কিন্তু মোটামুটি ভীষণভাবে কনজারভেটিভ, এবং তারা এটাকে অ্যাপ্রুভ করেছিল। অ্যাপ্রুভ করার পরে আমার মনে আছে যে লিড দিয়েছিল রিপাবলিকানদের পক্ষে, সে হচ্ছে সিনেটর ল্যাংফোর্ড। এবং শেষ পর্যন্ত মানে সেই রিপাবলিকানদের অ্যাপ্রুভালের পরেও সেটাকে কার্যকর করা গেল না। বাইডেন বলেছিল যে সে যদি কংগ্রেস থেকে পাশ হয়ে আমার সে ডেস্কে আসে, আমি সেটাকে সাইন করব। কিন্তু সেখানেই তো এই যে বাধাটা দিল আর কি, ট্রাম্প বাধা দিল। কাজেই যখন রিপাবলিকানরা বলে যে তারা ফর দ্য কন্ট্রোল অফ আপনার বর্ডার, ডেমোক্র্যাটরা মানে ওপেন বর্ডার পলিসি তাদের, এই কথাগুলো ঠিক না। তবে এই ব্যাপারগুলো কিন্তু দেখেন, মিথ্যাটাকে রিপাবলিকানরা যেভাবে প্রতিষ্ঠা করতে পারে, ডেমোক্র্যাটরা, আমি এই কথাটা কিন্তু বছরের পর বছর, মাসের পর মাস বলে যাচ্ছি, যে তাদের মেসেজিং এ এতই প্রবলেম যে তারা সত্য কথাটাকে এস্টাবলিশ করতে পারে না। হ্যাঁ, এখানে রিপাবলিকান যে মিথ্যা কথা বলছে, এটা সবাই মানে আপনার সেই ডেমোক্র্যাটদের আপনার লোকাল লেভেলের পলিটিশিয়ান থেকে শুরু করে একেবারে কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট পর্যন্ত সর গলে বলা উচিত, যেটা একেবারে একদম মিথ্যা কথা। আমরা যেটা সত্য কথা সেটা হচ্ছে এই দেখেন, মানে এই যে ওপেন বর্ডার পলিসির কথা বলছে, কিন্তু যে লেজিসলেশনটা পাস হওয়ার কথা ছিল সেটা তো বাইপার্টিজান। সেটার কথা এখন আর শোনেন? কই, শুনি না তো। এখানে হচ্ছে প্রবলেম। এখানে মানে আপনার কাছে একটা জিনিস একটু যোগ করতে চাই। রিভিল করতে হবে, এক্সপোজ করতে হবে, এবং তাদের সত্যটাকে প্রতিষ্ঠা করতে হবে। সেটা তাদের বারবার এই যে টিভিতে আসা বা আপনার অ্যাডভার্টাইজমেন্টে বিভিন্ন ভাবে তাদের এটা নিশ্চয়ই রাজনৈতিক মাঠের নিয়ম যে নানা ধরনের তথ্য অপতথ্য দিয়ে আসলে প্রতিপক্ষকে বিভ্রান্ত করা কিংবা পিছিয়ে ঠেলে দেওয়ার একটা রাজনৈতিক বিষয় থাকে সবসময়। কিন্তু এটা তো ঠিক যে হয়তো এই 500,000 মানুষ তারা সরাসরি সিটিজেন হয়ে এইবারে নির্বাচনে ভোট দিতে পারবেন না, কিন্তু তাদের যে আত্মীয়রা রয়েছে, অর্থাৎ তারা যাদের সাথে বৈবাহিক সূত্রে জড়িত, সেই 500,000 মানুষ তাদেরকে বিয়ে করেছেন, সেই 500,000 মানুষ তো বাইডেনের প্রতি সিম্প্যাথি দেখাবে, এবং তাদের যে আত্মীয় স্বজনরা রয়েছে তারা যেহেতু উপকৃত হবে, তারা তো নিশ্চয় ভোটের রাজনীতিতে একটা প্রভাব তৈরি করবেন। না, সেটা করবে না কেন? আপনার ডেমোক্রেটিক পার্টি প্রো ইমিগ্রেন্ট, রিপাবলিকান পার্টি অ্যান্টি ইমিগ্রেন্ট। কাজেই যারা ইমিগ্রেন্টস, রিসেন্ট ইমিগ্রেন্টস, যেমন ধরেন আমাদের মতো লোক যারা আমরা 20 বছর, 25 বছর, 30 বছর ইমিগ্রেন্ট হয়েছে, তারা তো যারা ইমিগ্রেন্ট হয়নি বা হবে তাদের প্রতি আমরা সিম্প্যাথেটিক, এবং যে পার্টি তাদের ব্যাপারে তাদের স্বার্থে কথা বলে স্বভাবতই সেই ইমিগ্রেন্টটা তো তাদের পক্ষেই যাবে। কাজে এটা তো জানা কথা যে আপনার ইমিগ্রেন্ট গ্রুপস, শুধু যে মানে এই যে সাউথ আমেরিকান ইমিগ্রেন্ট গ্রুপ তাই না, বিভিন্ন ইমিগ্রেন্ট গ্রুপস, আপনার মাইনরিটি গ্রুপস, এরা ডেমোক্র্যাটদের পক্ষে, কারণ ডেমোক্র্যাটরা এদের পক্ষে। কাজেই বাইডেনের যে এক্সিকিউটিভ অর্ডারটা করার পিছনে কারণটা তো ইলেকশন সামনে, যাতে সেই ইমিগ্রেন্ট গ্রুপসদের, বিশেষ করে হিসপ্যানিকদের ভোটটা তার দিকে নিতে পারে, সেই জন্যই তো এটা করা। কাজে এই সমস্ত পলিটিক্স তো থাকবে। তার মানে এখানেও বাইডেনের একটা রাজনীতি কাজ করছে ট্রাম্পের বিপরীতে গিয়ে। আমি সৈয়দ মাহমুদুল্লাহ আপনার কাছে জানতে চাই, সেটা হলো উইসকনসিনের যে সমাবেশে ট্রাম্প বক্তব্য রাখছিলেন, সেখানে তিনি বলছিলেন যে বিশ্বকে বাইডেন এই মেসেজটা দিতে চান যে অবৈধ ইমিগ্রেন্টের জন্য আমেরিকা, বাইডেন প্রশাসন একটা লিগ্যালিটি তৈরি করছে। এটি তার দীর্ঘদিনের এই অভিযোগ এবং দীর্ঘদিন ধরে তিনি বলে আসছেন, এবং একই সময় তিনি এই হুমকিটাও দিয়েছেন যে বাইডেনের এই ঘোষণা, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত যদি হন ট্রাম্প, তাহলে তিনি সেটি রাখবেন না, এক্সিকিউটিভ অর্ডার সেটি পরিবর্তন করার চেষ্টা করবেন, যেটি আমরা হয়তো আপনি আগের আলোচনায় ঢাকার কথা বলছিলেন, যেটি বারাক ওবামার সময় 2012 সালে হয়েছিল। সেখানে এই ঢাকা প্রোগ্রামটিকে কিন্তু প্রেসিডেন্ট যখন ট্রাম্প নির্বাচিত হয়েছেন তিনি পরিবর্তন করার চেষ্টা করেছেন, আদালত পর্যন্ত সেটি গড়িয়েছে, 2020 সালে গিয়ে শেষ পর্যন্ত আদালত এটিকে বৈধতা দিয়েছে। এখন ট্রাম্প যদি প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আসেন, তাহলে কি তিনি এটি বাতিল করার সক্ষমতা রাখেন?
Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. সেটা হয়তো চ্যালেঞ্জ হবে, উনি এটাকে ক্যান্সেল করে দিবেন, দিলে এটাকে হয়তো বিভিন্ন আদালতে নেবে, আদালত শেষ পর্যন্ত হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত দেবে। ট্রাম্প আরেকটা কথা ঘোষণা করেছেন, সেটা হচ্ছে এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যেটা, গতবার তিনি 6টি সম্ভবত দেশের জনগণের যুক্তরাষ্ট্রে আসার ব্যাপারে বিধিনিষেধ কড়াকড়ি আরোপ করার কথা বলেছিলেন মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে। এইবারও ক্ষমতা আসলে তিনি সেটা করবেন বলে অগ্রিম ঘোষণা দিয়ে দিয়েছেন। ফলে তিনি আসলে এটা ডেফিনিট অত্যন্ত কঠোর ইমিগ্রেন্ট বিরোধী নীতি নেবেন। দেশের অভ্যন্তরে যারা ইলিগাল আছে তাদেরকে বৈধতার ব্যাপারে কড়াকড়ি আরোপ করবেন, বিদেশ থেকে আশ্রয় প্রার্থীদের আসার ব্যাপারে কড়াকড়ি আরোপ করবেন, ডিপোর্ট করা হবে সম্ভবত অনেক বেশি পরিমাণে, এবং মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে যুক্তরাষ্ট্রের লোক আসার ব্যাপারে কড়াকড়ি নিষেধাজ্ঞা আরোপ করবেন, তো তিনি নিজেই বলেছেন। ফলে বিপুল ব্যাপক পরিবর্তন হবে, এবং এটা এই ধরনের কথাবার্তা তিনি যে বলছেন, আমেরিকার বৃহত্তর জনগোষ্ঠীর ভিতরে 50%-এর বেশি যে নিশ্চয়ই সংখ্যাগরিষ্ঠ অংশ তার ইমিগ্রেশন নীতির ব্যাপারে কড়াকড়ির যে নীতি তিনি ঘোষণা করেছেন এই ব্যাপারে তারা সমর্থন করে। এখন এটার ভিতরে নতুন ইমিগ্রেন্ট যারা, যেটা প্রফেসর মনির মুস্তাফা বললেন, নিউ ইমিগ্রেন্টদের ব্যাপারটা আলাদা। আমরা যারা আছি তৃতীয় বিশ্ব থেকে এসছি বা যে ইত্যাদি, আমরা নিউ ইমিগ্রেন্ট গত কয়েক দশক তাদের একটা ন্যাচারাল সিম্প্যাথি ইমিগ্রেশনের ব্যাপারে। কিন্তু এগেইন এখানে আই ওয়ান্ট টু ড্র এ লাইন। তৃতীয় বিশ্ব থেকে আসা অনেক ব্যক্তির মধ্যেও হয়তো মাইক্রোস্কোপিক, অত্যন্ত সংখ্যাগরিষ্ঠ, সংখ্যায় একেবারেই হয়তো ন্যূনতম, তাদের ভিতরেও কিন্তু রেসিজম আছে। ফলে হিস্পানিকদের ব্যাপারে এবং কৃষ্ণাঙ্গদের ব্যাপারে তৃতীয় বিশ্ব থেকে আগত, যার ভিতরে আমরাও, তাদের মধ্যে হয়তো ধরা যাক হাজারে একজন, কিন্তু আছে এই প্রবলেমটা আছে। তারা নিজেরা এসে পড়েছে। এখন অন্যদের সুযোগ সুবিধা ইত্যাদি দেওয়া, বা অন্যদের, এমনকি এই যে দক্ষিণ দিক থেকে বর্ডার দিয়ে যে সমস্ত লোকজন আসছে, আমি যে এই গ্রুপের কথা বললাম, তৃতীয় বিশ্ব, সাউথ এশিয়া ইত্যাদি, তাদের মধ্যে এটার ব্যাপারে আপনি দেখবেন 10 জনের সাথে কথা বলবেন, হয়তো একজন এটার ব্যাপারে প্রচন্ড ক্ষোভ প্রকাশ করছে। অর্থাৎ তাদের মধ্যে অনেকে হয়তো প্রশ্ন সাপেক্ষ সিস্টেমে যুক্তরাষ্ট্রে এসছেন এবং প্রশ্ন সাপেক্ষ সিস্টেমের মাধ্যমে এই দেশের বৈধতা পেয়েছেন। কিন্তু ওয়ান্স আই এম ইনসাইড দি ট্রেন, অন্য জাতি আর বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আমরা বসতে পারবো না, এই ঠেলাঠেলি, এই মনোভাবটাও আছে। ফলে ওভারঅল ইমিগ্রেন্ট বিরোধী একটা মনোভাব বেশ প্রবল আছে, এবং সেটার সুযোগ ডেফিনেটলি ট্রাম্প বেশি নেওয়ার চেষ্টা করবেন। কিন্তু ওই 500,000 লোকে, 5 লক্ষ লোকে বৈধতা দেওয়ার ঘোষণা দিয়ে একটা ন্যাচারাল সহানুভূতি ইমিগ্রেন্ট কমিউনিটির ভিতরে বাইডেন নেয়ার চেষ্টা করছেন। বাইডেন নিশ্চয়ই পাবেন, এটা অত্যন্ত স্বাভাবিক বুদ্ধিতে বলা যায়। জি, ডক্টর মনির মুস্তাফা আলী, আপনার কাছে খুব সংক্ষেপে করতে চাই, আমি যেটা অ্যাড করতে চাই সেটা হচ্ছে এই যে বাইডেন যেটা করেছে, আপনার আগের যে নিয়মটা ছিল, সেই নিয়মটা হলো যে আপনি যদি অবৈধভাবে আসেন, তারপরে যদি কোনো আমেরিকানকে বিয়ে করেন, তাহলে আপনাকে সিটিজেন হওয়ার জন্য আপনাকে ফিরে যেতে হবে। ফিরে গিয়ে আপনি যে দেশ থেকে আসছেন সে দেশে গিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সেখানে হয়তো 8 বছর 10 বছর লেগে যায়। তো দেখেন, এখানে বিয়ে হয়েছে, হয়তো বাচ্চা টাচ্চা হয়েছে, কিন্তু সেই ফ্যামিলি থেকে তাকে সেপারেটেড হতে হচ্ছে প্রায় 8-10 বছর। এটা অমানবিক, এবং বাইডেনের যে এটা আপনার এক্সিকিউটিভ অর্ডারটা, এটা খুবই মানবিক। এটাকে আমাদের ওয়েলকাম জানানো উচিত। আর একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে এই যে অ্যান্টি ইমিগ্রেন্ট যে আপনার অ্যাটিটিউডটা, এটা কিন্তু নতুন কিছু না। এটা আপনার আপনি যদি 100 বছর আগের ইতিহাসে যান, 200 বছর আগের ইতিহাস যান, বিভিন্ন সময় এই যে একটা নেটিভিস্ট একটা আন্দোলন তৈরি হতো, সেটা সে ডেমোক্রেটিক পার্টি হোক বা রিপাবলিকান পার্টি হোক, এক সময় কিন্তু আপনার
ডেমোক্রেটিক পার্টি এগুলো করতো। জি, সৈয়দ মোহাম্মদুল্লাহর কথা সূত্র ধরে আমি আপনার কাছে দুটো বিষয় জানতে চাই। একটা হলো যে ট্রাম্প যদি ক্ষমতায় চলে আসেন তাহলে ইমিগ্রেশন পলিসিতে রাতারাতি তিনি যে একটা আতঙ্ক তৈরি করে রাখছেন, এত হাজার মানুষ, এত মিলিয়ন মানুষকে আমি ডিপোর্ট করব, নানা ধরনের কঠোর কথা বলছেন, তিনি কি আমেরিকান যে পলিসি আছে সেই পলিসিতে এটি করতে পারবেন কিনা? আর দ্বিতীয় যে বিষয়টি খুব সংক্ষেপে জানতে চাই সেটা হলো ট্রাম্প বারবার অভিযোগ করছেন বাইডেন তৃতীয় বিশ্বযুদ্ধ লাগিয়ে রাখছেন, অর্থাৎ তিনি ইউক্রেন রাশিয়া যুদ্ধের কথা বলছেন, তিনি ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধকে আরো বেশি প্রসারিত করার কথা বলছেন, লেবাননের বিষয়টি আমরা আসবো পরবর্তীতে। এই দুটো বিষয় ট্রাম্প কি আসলে সামাল দিতে পারবেন? ট্রাম্প চেষ্টা করবেন, কারণ সে অ্যান্টি ইমিগ্রেন্ট, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট। সে হয় ওই ইউরোপিয়ান ইমিগ্রেন্টের ব্যাপারে কিছুই করবে না, সে করবে কাদের, এই কিছু এই যে আপনার হিসপ্যানিক ইমিগ্রেন্ট, মুসলিম ইমিগ্রেন্ট, এদেরকে টার্গেট করবে। কিন্তু সে কিছু করতে পারবে না, কারণ এই যে মোহাম্মদুল্লাহ ভাই যেমন বললেন যে অনেক গ্রুপ আছে এসিএলি, তারা তো একটা মামলা ঠুকে দেবে, হ্যাঁ, এবং সে মামলা কোর্টে যাবে এবং কোর্ট থেকে সে ডিসিশন হবে। আমার মনে হয় না যে কোর্ট সেই ট্রাম্পের ওই সমস্ত এক্সিকিউটিভ অর্ডারের পক্ষে তারা এবং এটি শেষ হতে হতে তার হয়তো 4 বছর শাসন আমলের অনেকটুকু সময় পার হয়ে যাবে। তিনি যে হুমকি দিচ্ছিলেন যে এসে প্রথম দিন থেকে শুরু করবেন সেটি হয়তো সম্ভব হবে না। তৃতীয় বিশ্বযুদ্ধ কি তিনি সামাল দিতে পারবেন, যেটি ট্রাম্পের অভিযোগ? উনি বলছিলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইউক্রেন এবং ফিলিস্তিন এবং ইসরায়েল যুদ্ধ, এগুলো কি তিনি বন্ধ করে ফেলতে পারবেন? আসলেই এটা বন্ধ তো করতে পারবে না, বরং সে আমি যেটা মনে করি যে সে হয়তো প্রেসিডেন্ট হলে সে রাশিয়াকে সাপোর্ট দেবে। আর আমেরিকা যদি রাশিয়াকে সাপোর্ট দেয় তাহলে আপনার ইউক্রেনকে নিতে বেশি সময় লাগবে না, কারণ ওই ন্যাটোটাই তো একেবারে ডিসইন্টিগ্রেটেড হয়ে যাবে। এটা একটা ভীতির ব্যাপার। যেমন আজকে আমি টিভিতে দেখছিলাম আপনার পুটিনকে নর্থ কোরিয়া যেভাবে ওয়েলকাম দিচ্ছে, মানে রেড কার্পেট ওয়েলকাম দিচ্ছে। আমরা এই বিষয়টা নিয়ে আসবো, তার আগে আমরা অন্য আরেকটা প্রসঙ্গে যেতে চাই। ট্রাম্প এটা দেখছে টিভিতে এবং ট্রাম্প কিন্তু এটাকে করছে, মানে সে অনুশোচনা করছে সে কেন নেই ওই প্রেমে। এই যে তাদের যে পিকচার দুইজনের, আপনার এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আর ট্রাম্প হয়তো ভাবছে যে হ্যাঁ আমি ওখানে থাকতে পারলে খুব ভালো হতো। হ্যাঁ, এই যে একটা জিনিস, এটার আমি ভয় পাই। আপনার যে প্রেজেন্ট ওয়ার্ল্ড অর্ডার, এই অর্ডারটা সে প্রেসিডেন্ট হয়ে আসলে কমপ্লিটলি চেঞ্জ করে দেবে। সে হয়তো নেটো থেকে বের হয়ে যাবে, দেখা যাবে তার অ্যালায়েন্স হচ্ছে এই পুটিন, আপনার জি জিনপিং এন্ড এই যে কিং জং উন, এরাই হবে তার অ্যালাই। এটা মানে সারা পৃথিবীর জন্য একটা ভীতিকর চিন্তা করতে গেলে তো মানে খুবই লাগে যে মানে ট্রাম্প আসলে দুনিয়াটাই উল্টে যায়। ওকে, আমরা এই আশঙ্কাটার বাইরে গিয়ে অর্থনীতির একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটা হলো চায়নার তৈরি এআই চিপ বা সেমিকন্ডাক্টর না নিতে জাপান ও নেদারল্যান্ডসের প্রতি আহ্বান জানিয়েছে আমেরিকা। পাশাপাশি চায়নার ক্ষমতা আরও সীমিত করার লক্ষ্যে জাপান যাচ্ছেন রপ্তানি নীতি বিষয়ক কর্মকর্তা অ্যালান এস্ট্রাভিস। এর আগে ডাচ সরকারের সাথে বৈঠক করেন তিনি। প্রতিক্রিয়ায় চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলছেন, আমেরিকার এই আচরণ বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশে গুরুতরভাবে বাধাগ্রস্ত করছে এবং শেষ পর্যন্ত ব্যাকফায়ার করবে। এদিকে চায়নার আপত্তি সত্ত্বেও তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার সঙ্গে সাক্ষাৎ করেছে কংগ্রেসের উচ্চ পর্যায়ের একটি দ্বিদলীয় প্রতিনিধি দল। হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান রিপাবলিকান কংগ্রেসম্যান মাইকেল ম্যাককলের নেতৃত্বে বুধবার প্রতিনিধি দলটি ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালা শহরে ৮৮ বছর বয়সী নোবেল শান্তি বিজয়ীর সঙ্গে তার মঠে সাক্ষাৎ করে। 7 সদস্যের এই প্রতিনিধি দলে সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসিও রয়েছেন। সাক্ষাৎকারে কংগ্রেসম্যান ম্যাককল বলেন, আমেরিকা তিব্বতের মানুষের পাশে রয়েছে। অন্যদিকে তিব্বতের বৌদ্ধ ধর্মগুরুর সাথে কোনো যোগাযোগ না করতে ওয়াশিংটনকে আহ্বান জানিয়েছে বেইজিং। অর্থাৎ একই সাথে দুটো বিষয় আছে, অর্থনীতির বিষয় আছে, রাজনীতির বিষয় আছে। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনার কাছে জানতে চাই, এই যে এক ধরনের নৈতিক অবস্থান থেকে আমেরিকা কি অন্য আরেকটি দেশের বাণিজ্য শিল্প বিকাশকে বাধাগ্রস্ত করতে যে তার বন্ধু রাষ্ট্র নেদারল্যান্ডস এবং অন্য আরেকটি দেশকে বলছে, এটি কি আসলে আমেরিকা করতে পারে কিনা? শুনুন, এই ওয়ার্ল্ড পলিটিক্সে, ডিপ্লোমেসিতে নীতির কথা আমরা বলে থাকতে পারি, কিন্তু সবসময় স্বার্থগুলো কাজ করে। সবসময় সুপার পাওয়ারগুলো, বড় শক্তিগুলো তাদের একটা ক্ষমতার একটা শক্তি বলয় তৈরি করে। ন্যাটো যেরকম একটা আছে, তারপরে ন্যাটোর বাইরে গিয়েও জাপান, সাউথ কোরিয়ার সাথে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এখন এশিয়ার আরো অনেকগুলো দেশের সাথে, ভারত, ফিলিপিন্স, থাইল্যান্ড,
এই সমস্ত ক্যাম্বোডিয়া, ভিয়েতনাম এদের সাথে তারা খুব মানে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে। ফলে এইটা তাদের নিজেদের স্বার্থে যেটা দরকার মনে করে শক্তিগুলো পৃথিবীর ইতিহাস সবসময় তারা করে আসছে। এখন এইটা কি? এটা হচ্ছে যে চীন আকস্মিকভাবে একটা দরিদ্র দেশ, চীনের সাথে যুক্তরাষ্ট্র তার সম্পর্ক স্বাভাবিক করা জরুরি মনে করেছিল। এটা বলা হচ্ছে এইটাকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ যুদ্ধের সময় তারা পাকিস্তানের হত্যাকাণ্ডের প্রতি সমর্থন দিয়েছে, পাকিস্তানকে অস্ত্র যোগান দিয়েছে ওই পিরিয়ডে। যাই হোক, চীনের সাথে দুতিয়ালি করেছিল ইয়াহিয়া খান। যাক, এই চীনের সাথে তো এই দালাই লামা তো তার আগে সেই দেশ থেকে বহিষ্কৃত হয়েছেন। তখন সেটা কোথায় ছিল? এই তাইওয়ানকে এক চায়না নীতি, তারা তাইওয়ানকে একটি মাত্র চীন একটা স্বীকার করে নিয়েছে। তাইওয়ান চীনের অংশ, চীন দাবি করে সেটাকে তারা স্বীকার করে নিয়েছে। অনলি থিং, সেটাকে দখল করে নেওয়ার জন্য তাৎক্ষণিকভাবে মানে দখল করতে যাবে এইটার প্রতি হয়তো সমর্থন দেয়নি। এখন তারা উল্টে যাচ্ছে। এই ঘটনাটা হচ্ছে অন্যটা হচ্ছে এই একটা দরিদ্র দেশ ছিল, এই দরিদ্র দেশটা আকস্মিকভাবে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে এবং মেজর একটা মানে নিউক্লিয়ার পাওয়ার বাদ দিলে আবির্ভূত হয়েছে। হ্যাঁ, এখন বস্তুতপক্ষে আরেকটা সুপার পাওয়ার হয়ে দাঁড়াচ্ছে। এবং এই সুপার পাওয়ার হয়ে দাঁড়ালে তখন সুপার পাওয়ারের চ্যালেঞ্জ টাকার হচ্ছে, চ্যালেঞ্জ হবে রাশিয়ার সাথে না, যার চ্যালেঞ্জ হবে যুক্তরাষ্ট্রের সাথে, পশ্চিমা জোটের সাথে। সেই কারণে তাকে দমন করার জন্য, তাকে পশ্চাতে রাখার জন্য, আমি নিউ ইয়র্ক টাইমসের একটা লেখায় কয়েক মাস আগে পড়েছি, এক জেনারেশন মানুষের মানে আয়ুর না, টেকনোলজিক্যালি এক জেনারেশনে পেছনে রাখা, ধরা যাক 4-5-6 বছরের পেছনে রাখা, এটা তাদের টার্গেট। সেই জন্য তাইওয়ানকে তারা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে তাদের ইনভেস্টররাই ওখানে গেছে। তাইওয়ান সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে ওয়ার্ল্ডের নাম্বার 1 পজিশনে আছে, জাপানের চাইতে এগিয়ে আছে। তারপর জাপান, তাইওয়ান এবং ইউরোপিয়ান দেশগুলো, হল্যান্ডের কথা আপনি বললেন, এই সমস্ত দেশ এখন এই জাপানকে আর হল্যান্ডকে তারা বলছে ওদেরকে এমন কোনো অস্ত্রশস্ত্র মানে যন্ত্রপাতি, টেকনোলজি তোমরা দেবে না যেটার দ্বারা তারা তাদের সেমিকন্ডাক্টর এবং আল্ট্রা মডার্ন চিপ মেকিং এ তাদের হেল্প করে। ফলে তাদেরকে মানে একটু পিছনে রাখা। তারা এটাও জানে যে চীন নিজের উদ্যোগেই এগিয়ে যেতে পারবে, কিন্তু ওই সমস্ত যন্ত্রপাতি পেলে দ্রুততর গতিতে এগুতে পারবে, না পেলে একটু পিছিয়ে এগুতে থাকবে। একটা পর্যায়ে হয়তো তারা উল্লম্ফন করে আরো এগিয়ে যেতে পারে, আর হয়তো কোনোটা সম্ভব না হতে পারে। কিন্তু আপাতত চীনকে সামরিক দিক থেকে, অর্থনৈতিক, এবং চীন থেকে অনেক আমেরিকান কোম্পানিকে ভারতে তাদের মানে যন্ত্রপাতি, ব্যবসা বাণিজ্য কুটিয়ে ভারতে ট্রান্সফার করার জন্য যুক্তরাষ্ট্র বলছে, এবং কিছু ভিয়েতনাম, অন্যান্য ক্যাম্বোডিয়া দেশে চীন থেকে সরানোর চেষ্টা হচ্ছে, ফিলিপিন্সে সরানোর চেষ্টা হচ্ছে। ফলে এটা হচ্ছে চীনের থেকে, চীন যে ওয়ার্ল্ডের কারখানা হয়েছিল, এবং আফ্রিকার দেশগুলোতে চীন প্রচুরভাবে নানা ডেভেলপমেন্ট কাজ করেছে, তাদেরকে অনেক ঋণ দিয়েছে। আফ্রিকান দেশগুলোকেও চীন বিরোধী করার চেষ্টা চলে আসছে গত 1 দশক থেকে। এই সাম্প্রতিক কয়েক বছরে আরো এটা মানে এটা মাত্রা বেড়েছে। তার কারণ হচ্ছে তাদের এক্সপোর্ট কমানো, তাদের এক্সপোর্ট ইনকাম কমানো, তাদের অর্থনীতিটাকে যত দ্রুত এগিয়ে গেছে তার থেকে একটু নিচে রাখা, এবং পশ্চিমা মিত্র ভারতের অর্থনীতিকে আর একটু উপরের দিকে তোলা। ফলে এগুলো মানে তাদের ওভারঅল রাজনীতির এবং স্ট্র্যাটেজির অংশ হিসেবে রাজনীতির একটা অংশ। সৈয়দ মোহাম্মদুল্লাহ, আমরা একটা বিরতিতে যাব, যখন ফিরবো তখন ডক্টর মুনির মুস্তফা আলী আপনার কাছে জানবো যে এই বিষয়টি, অর্থাৎ দালালে আমাকে একদম কংগ্রেসের 2 দলের পক্ষ থেকে গিয়ে সমর্থন জানিয়ে আসার বিষয়টা আসলে চীনের সাথে রাজনীতিতে কোন খেলাটা খেলতে চাইছে আমেরিকা, সেই প্রশ্নটির উত্তর নেব। তবে তার আগে একটা বিরতিতে যাচ্ছি, সঙ্গে থাকুন, ফিরবো শীঘ্রই। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. আবার স্বাগত। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে যথারীতি আমাদের সাথে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক
সৈয়দ মাহমুদুল্লাহ এবং সাউদার্ন ইউনিভার্সিটি ব্যাটন রুজ লুইজিয়ানা থেকে অধ্যাপক ডক্টর মনির মুস্তফা আলী। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। বিরতির আগে যেটি বলছিলাম, ডক্টর মনির মুস্তফা আলী, আপনার কাছে জানতে চাই খুব সংক্ষেপে, আমরা আরও দুটি বিষয় আলোচনা করার চেষ্টা করব। সেটি হলো যে হঠাৎ করেই দীর্ঘদিন ধরে এটি চলছিল, কিন্তু আকস্মিক এই সফরের মানে কি, দালাল আমাকে গিয়ে সমর্থন জানিয়ে আসার প্রয়োজন কি? এর মাধ্যমে আসলে আমেরিকার রাজনীতির কোন খেলাটি খেলতে চাইছে? তিব্বতের ব্যাপারটা সম্ভবত আপনি আমাকে জিজ্ঞেস করেছেন। তিব্বতের ব্যাপারটা খুব আনফর্চুনেট, কারণ তিব্বত তো আসলে একটা ছোটখাটো দেশ না, বিশাল একটা দেশ। আপনার দেখেন ইন্ডিয়াও তো আমাদের পূর্বে দুই একটা ছোটখাটো দেশ তো তারাও অ্যানেক্স করেছে, কিন্তু তিব্বতের ব্যাপারটা আনফর্চুনেট। আমি এই জন্য বলছি যে এটা একটা বিশাল দেশ, যেখানে চাইনিজ যে এথনিক গ্রুপটা সেটা ওয়ান অফ দ্য গ্রুপস সেখান তো, এবং তারা কিন্তু ইমিগ্রেন্টস, এবং তাদের অবস্থানের ভিত্তিতে চায়না 1951-এ তিব্বতকে আপনার অ্যানেক্স করে এবং দালাই লামাকে এক্সাইল করে। তো এই যে আমেরিকানরা যে এখন যায় তিব্বতে, মানে তিব্বতের দালাই লামার সাথে যে দেখা সাক্ষাৎ করে, এটাকে আমি বলবো এক ধরনের চুলকানি আর কি, এক ধরনের আপনার ওই উস্কানি মূলক। কারণ ব্যাপারটা হলো আমেরিকার যদি তিব্বতের ব্যাপারে খুব একটা মাথা ব্যথা থাকে, তাহলে তাদের তো সেই 51-এই একটা অ্যাকশন নেওয়া উচিত ছিল, যখন চায়না খুবই দুর্বল ছিল, চায়না খুবই গরিব ছিল। এখন চায়না একটা মানে একটা বড় ধরনের পাওয়ার, একটা মানে ওয়ার্ল্ড পাওয়ার, একটা লেভিয়াথন, মানে বিশাল একটা পাওয়ার। এখন তো এই মানে তিব্বত নিয়ে বাড়াবাড়ি করে কতটা কি করা যাবে? আমি তো মনে করি না যে তিব্বতকে আবার কোনোদিন স্বাধীন করা যাবে। অর্থাৎ চীনের জন্য একটা বিস্ফোরা হিসেবে তিব্বত টিকে থাকুক, এটাও হয়তো আমেরিকার পক্ষ থেকে চাওয়া হয় যে এই সমস্যাটা মাঝে মধ্যে একটু উস্কানি দেওয়া, এইগুলো আর কি। এছাড়া আমি তেমন কিছু। আমরা পরের প্রসঙ্গে যাব, সেটা হলো যে আপনার কাছে পরের প্রসঙ্গটা জানতে চাইবো, সেটা হলো যে প্যালেস্তাইনে এই আগ্রাসন চালানোর মধ্যেই এবার লেবাননে হামলার অনুমোদন দিয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস আইডিএফ। লেবাননে ইরানপন্থী হিজবুল্লাহ গোষ্ঠীর সাথে সংঘাত বেড়ে যাওয়ার পর এই পরিকল্পনার অনুমোদন দেওয়া হয়েছে, যদিও আমেরিকার পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে যাতে এই সংঘাতটাই, যুদ্ধটা ছড়িয়ে না পড়ে। আপনার কাছে জানতে চাই যে হঠাৎ করে আবারও এরকম, একদিকে প্যালেস্তাইনের সমস্যাটা তো আছেই, লেবাননে হামলা চালানোর মতো সাহস কিংবা এই কাজটি কেন করতে যাচ্ছে ইসরায়েল? এর ফলে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কাটা এতদিন ধরে করা হচ্ছিল, সেটি কি সত্যি হতে যাচ্ছে কিনা? হ্যাঁ, এটা ব্যাখ্যা দিতে গেলে আমি বলবো যে দেয়ার ইজ এ ওয়ার উইদিন এ ওয়ার, এবং সেই ওয়ারটা কিন্তু বাইডেন নেতানিয়াহুর মাঝে আর কি। হ্যাঁ, এদিকে বাইডেন দেখতে পাচ্ছে যদি এই যুদ্ধটা কন্টিনিউ হয়, তাহলে তার রিএলেক্টেড হওয়ার সম্ভাবনা একটা কম, এটা তার মানে ইলেকশনে তার পক্ষে যাবে না। ওদিকে আবার নেতানিয়াহু দেখে যে এই যুদ্ধটা বন্ধ হয়ে গেলে সে আর প্রাইম মিনিস্টার থাকতে পারবে না, সেখানে তাদের জনগণ, ইসরায়েলের জনগণ একটা রিইলেকশনের, সেই রিইলেকশনে সে হেরে যাবে। হ্যাঁ, যার ফলে এখানে কিন্তু আপনার একটা ওই যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন এবং নেতানিয়াহুর মাঝে একটা যুদ্ধ চলছে। আমি মনে করি যে নেতানিয়াহুর যে ব্যবহার গত 20 বছর ধরে লক্ষ্য করছি, এবং বিশেষ করে আপনার ওবামা অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে ওবামাকে সে অপমান করেছে, সে বাইডেনকেও অপমান করছে, এবং এখানে আমি মনে করি না যে সে ইন ডেফারেন্স টু বাইডেন এখানে সে যুদ্ধ বন্ধ করবে। আপনার যেহেতু গাজা যুদ্ধ বন্ধের জন্য যে চাপ আসছে, সে এখন আপনার ওই সাউদার্ন লেবাননে আর একটা ফ্রন্ট সে ওপেন করার চেষ্টা করছে, যাতে করে সে আরো কিছুদিন, অর্থাৎ বাইডেন এখন সামাল দিতে পারছে না নেতানিয়াহুকে। এবং আমি মনে করি যে যুদ্ধ হওয়ার মানে আপনার হেজবুল্লাহর সাথে যুদ্ধ হওয়ার সম্ভাবনা না সম্ভাবনার চাইতে বেশি, এবং হয়তো কয়েকদিনের মধ্যে হয়তো দেখতে পাবেন যে হেজবুল্লাহর সাথে আবার সেই ইসরায়েলের যুদ্ধ লেগে গেছে। জি, সৈয়দ মাহমুদুল্লাহ, আপনার কাছে ভিন্ন একটা প্রসঙ্গে জানবো, সেটা হলো গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলি কর্তৃপক্ষকে দায়ী করেছে জাতিসংঘের উচ্চ পর্যায়ে একটি আন্তর্জাতিক তদন্ত কমিশন, এবং সেখানে তারা বলছে যে সেখানে গণহত্যা হচ্ছে, সেখানে বিশেষ করে নারী এবং শিশুদের উপর শুধুমাত্র যে খুন করা হচ্ছে তা নয়, তাদের প্রতিবেদনে উঠে এসেছে যে সেখানে নারীদেরকে যৌন হয়রানিও করা হচ্ছে, যেটা এতদিন ইসরায়েল বলে আসছিল যে তাদের যে জিম্মিদের উপরে হামাস কিংবা ফিলিস্তিনিরা এই কাজটি করেছে, উল্টো জাতিসংঘের কমিটিতে এখন এটি হয়েছে। এখন আসলে কোনোভাবেই তো ইসরায়েলকে সামাল দেওয়া যাচ্ছে না। আন্তর্জাতিক তদন্ত কমিশন, অপরাধ কমিশন,
জাতিসংঘ কেউ তো সামাল দিতে পারছে না, তাহলে শেষ পর্যন্ত কি হবে? না, এই রিপোর্টটা অত্যন্ত উল্লেখযোগ্য রিপোর্ট হয়েছে। ইসরায়েলের যে মানে এই রিপোর্টে কিন্তু 7ই অক্টোবর হামাস এবং অন্যান্য ইসলামিস্ট গ্রুপ সেখানে যে ইসরায়েলে আক্রমণ চালিয়েছে সেটার নিন্দা করেছে এবং সেটাকে মানবতা বিরোধী অপরাধ বলেছে এবং সেখানে যৌন হয়রানির অভিযোগও তারা স্বীকার করে নিয়েছে। কিন্তু রেপের ব্যাপারে তারা বলেছে যে রেপের পক্ষে নির্ভরযোগ্য কোনো তথ্য তারা পায়নি, কনফার্ম করার মতো তথ্য পায়নি। এই একটা দিক সেখানে। দ্বিতীয় আরেকটা হচ্ছে এই রিপোর্টের ব্যাপারে ইসরায়েলকে তো তারা একেবারে সামারিলি ব্যাপকভাবে নিন্দা করেছে। ইসরায়েল গাজার জনগণকে এক্সটারমিনেট করার জন্য, খাদ্য ইত্যাদি তার থেকে বঞ্চিত করার জন্য, ঔষধ পানীয় থেকে বঞ্চিত করার জন্য যে কাজ করেছে সেটা করেছে এবং বলছে যে ইসরায়েলের গাজার সমগ্র জনগোষ্ঠীকে একটা ছোট্ট এলাকায় নিয়ে মানে করে বাধ্য করা হয়েছে ছোট্ট একটা চলে যেতে। তারপর আবার বলছে যে তারা এমন সব অস্ত্রশস্ত্র মানে ইসরায়েল এমন সব অস্ত্রশস্ত্র ব্যবহার করেছে যেটা ওই রকম মানে হামাসকে হত্যা করার জন্য মানে নির্মূল করার জন্য ওটা না, মানে ব্যাপকভাবে ইচ্ছাকৃতভাবে এইভাবে তারা হত্যাকাণ্ড চালানোর জন্য, নির্যাতন চালানোর জন্য, হয়রানির জন্য, এদেরকে নির্মূল করার জন্য উদ্দেশ্যমূলকভাবে সুপরিকল্পিতভাবে এই কাণ্ডটা করেছে বলে এই ধরনের রিপোর্ট খুব স্ট্রং রিপোর্ট। এটা এই রিপোর্টের যিনি চিফ নেভি পিল্লাই তিনি দক্ষিণ আফ্রিকার এবং জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনের একসময় চিফ ছিলেন। তিনি দক্ষিণ আফ্রিকায় ছিলেন এবং তার নেতৃত্বে তিনি একা করেন। সময় অনেকটা শেষ, অর্থাৎ আপনি বলছেন যে এই মুহূর্তে যদি ইসরায়েলকে সামাল দেয়া নাও যায়, এই রিপোর্টগুলো ভবিষ্যতে ইতিহাসে ইসরায়েলের বিপক্ষে কথা বলবে এবং এগুলো গুরুত্বপূর্ণ সামাল পাবার সেটা অন্য, সেটা পাশ্চাত্য যদি না চায়, যুক্তরাষ্ট্র না চায়। বাইডেনের ব্যাপারে প্রফেসর সাহেব বলেছেন আমার একটু স্লাইটলি দ্বিমত আছে। আমি মনে করি পর্দার অন্তরালে এরা কি কাজ করে, বাইডেন নিজেকে জায়নিস্ট ঘোষণা করেছেন, অনেক জুইশ লোক নিজেদেরকে জায়নিস্ট বলেন না, ফলে তাদের খেলা ভিতরে কি চলছে আমরা জানি না। নতুবা নেতানিয়াহুকে যদি স্পষ্টভাবে কঠোরভাবে এরা বলতো তুমি এটা বন্ধ করো, তাহলে তারা এইভাবে নির্বিচার হত্যাকাণ্ড চালিয়ে যেতে পারতো না। ফলে আমার ভিতরে অনেক খেলা আছে। আমরা ডক্টর মনির মুস্তাফা আলী, আপনার আমি একটু অ্যাড করতে চাই এখানে। আমি কিন্তু বাইডেনের সাপোর্ট একটু যুক্ত করে দেব আপনাকে। আপনি যদি প্রথমে যেভাবে সাপোর্ট দিয়েছে সেটা তার দেওয়া উচিত হয়নি, তার একটু মানে কশাসলি অ্যাডভান্স হওয়া উচিত ছিল। এই যে আপনি যেটা মানে বাইডেন এখন সে চেষ্টা করছে এটা বন্ধ করার জন্য, তার ইলেকট্রাল সাকসেসের জন্য। সে কিন্তু ইলেকশনে সে এখন ভয় পেয়ে গেছে যে আরব আমেরিকান একটা হিউজ কনস্টিটিউয়েন্সি, তার ইউথ ব্ল্যাকরা তার থেকে সরে আসছে এই মানে এই ব্যাপারে বা এই গাজায় যেটা হচ্ছে আর কি সেই কারণে। কিন্তু আমি এখানে আরেকটু বলবো যে হিউম্যান রাইটস এর রিপোর্ট বলেন বা বাইডেনের চাপ বলেন, এগুলোর কিছুই কাজে আসবে না নেতানিয়াহুর কাছে। আমি আপনি একটা কথা বলি, নেতানিয়াহু এখন চাচ্ছে এক ঢিলে দুই পাখি মারতে, এবং সেটা হচ্ছে সে কিন্তু চাচ্ছে সে একদিকে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে যাচ্ছে, অন্যদিকে সে কিন্তু চাইছে বাইডেন যাতে না আসতে পারে, যাতে ট্রাম্প আসতে পারে। দেখেন ট্রাম্প আসলে কি হবে, ট্রাম্প যখন ছিল তাকে একটা গোলান হাইটসটা দিয়ে দিয়েছে, আপনার তাদের এম্বাসিটা সেই জেরুজালেমে নিয়ে আসলো, তার যে ইয়েগুলো সেটেলমেন্ট গুলো সে করলো, মানে একেবারে অ্যাপ্রুভ করে পার্মানেন্ট করে দিল। এরপরে কি করবে, নেতানিয়াহু স্বপ্ন দেখছে যে যদি ট্রাম্প আসতে পারে তাহলে হয়তো বলে দেবে যে তুমি গাজা অ্যানেক্স করো, গাজা নিয়ে নাও, আর ওয়েস্ট ব্যাংকের আরো কিছু নিয়ে নাও, এরকম একটা কিছু সে করবে এবং করবো, এবং সেটাই সে চাচ্ছে যে ট্রাম্প আসুক ক্ষমতায়। অর্থাৎ এই আশঙ্কা থেকে আপনি বলছেন যে নেতানিয়াহু আসলে দেয়ালে পিঠ থেকে গেছে, তার সামনের দিকে যাওয়ার সুযোগ নেই। আমাদের আসলে আর বেশি সময় নেওয়ার সুযোগ থাকছে না আপনাদের দুজনকে। প্রফেসর সাহেব এটা ঠিক বলেছেন, নেতানিয়াহু ট্রাম্পকে বেশি সমর্থন করেন, এটা স্পষ্ট। জি জি, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে আলোচনা যোগ দেওয়ার জন্য। আমাদের সময় শেষ হয়ে গেছে, আমরা হয়তো আরো কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করার প্রয়োজন ছিল, সেগুলো হয়তো আগামী অনুষ্ঠানে আলোচনা করার সুযোগ আমরা নেব। দর্শক আপনারা যারা এতক্ষণ দেখছিলেন তাদেরও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আওয়ার ডেমোক্রেসি। আজকের মতো ভালো থাকবেন।
টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।